সন্ধে 6টা নাগাদই কনকনে ঠান্ডা পড়েছিল। আর ঠিক সেই সময় বিপুল তার বন্ধুর সাথে সিনেমা হল থেকে বেরোলো। কিরে বিপুল, থামলি কেন? ওই যে দেখছিস সামনে পালিশওয়ালা বসে আছে, চল তো ওর কাছে গিয়ে জুতোটা পালিশ করে নিয়ে আসি। এই পালিশওয়ালা, এই আমার জুতোটা পালিশ করে দাও তো। বাবা, আমি আমি পরিষ্কার করে দিচ্ছি। এই এই বাবা কাকে বললি? একটা দেব? আমি আমি তোদের মতো ছোট লোকদের ফোন দিয়ে সব বুঝতে পারি। বাবা ডেকে ঠকানোর চেষ্টা হচ্ছে না? এই কথা না বাড়িয়ে তাড়াতাড়ি জুতোটা পালিশ করে দাও। জানিস, সামনে গরম গরম ভুট্টার ঠেলা দেখে একদম জিভে পানি এসে গেল। আর শীতের তো এইটাই মজা, গরম গরম কাপড় পরো আর গরম গরম খাবার খাও, এটাই তো শীতের মজা। এই নাও তোমার জুতা। লোক ঠকিয়ে তোমরা যত ইনকাম করো না কেন, মানে থাকবে সেই ভিখারির বেশেই, নিজের জন্য একটা সোয়েটারও কিনবে না। এই নাও 5 টাকা। কিন্তু কিন্তু ডাবল পালিশের দাম যে 20 টাকা বাবা, তুমি আমাকে 5 টাকা কেন দিচ্ছ? কি কি বললি তুই? দাম না তোর ওই রঙের কোটর, তার আবার তোর 20 টাকা? এই টাকা নিলে নে, নয়তো এটাও নিয়ে নেবো। এই শুনে বেচারা মুচি বাধ্য হয়ে 5 টাকায় নিয়ে নিল, কারণ তাকে যে সংসার চালাতে হবে, তাই তার কাছে ওই 5 টাকারই অনেক মূল্য ছিল। এরপর বিপুল তার গাড়িতে করে চলে যায়। বিপুল ধনী পরিবারের সন্তান ছিল বলে তার মনে গরিবদের জন্য কোনো জায়গায় ছিল না। মুচি রামেশ্বর তার বাড়ি পৌঁছালো। কি ব্যাপার মালতী, তিনু তিনু এখনো বাড়ি ফিরলো না? বাড়ি ফিরে তোমার নাতির মুখ না দেখলে তোমার মন ভরে না, তাই না? কি করব বলো তো, ছেলে বউ চলে যাবার পর ওই যে আমাদের শেষ সম্বল, অথচ অথচ ওর জন্য কিছুই করতে পারছি না। দাদু দাদু, তুমি আবার এইসব কথা বলছো? যাও যাও, তোমার সাথে আর কথাই বলবো না। আচ্ছা, আমার ভুল হয়ে গেছে দাদু ভাই, আমি আর বলবো না এসব কথা। চলো চলো একটা খেয়ে। দাদু, আমি তো ক্লাস 12 পাশ করেই গেছি, এখন একটা চাকরি পেলে আর কষ্টের কিছু থাকবে না। আমরা তো এইটাই চাই, তুমি পড়ালেখা শিখে জীবনে প্রতিষ্ঠিত হও। দাদু ভাই, আমি যে অফিসের ফর্মটা ফিল আপ করেছিলাম, সেই ভিত্তিতে আমি একটা কলেজে ভর্তির সুযোগ পেয়েছি। ও আচ্ছা, এটা তো বেশ ভালো খবর দাদু ভাই। পরদিন তিনু কলেজে পৌঁছালো। অভিজিতের কারণে তার ভালো কলেজে নাম উঠেছিল। বিপুলও সেই কলেজেই পড়তো। কিরে ভাই, আজ কিন্তু বেশ ঠান্ডা পড়েছে। আরে তোর অফার কোটটা তো দারুণ দারুণ দেখাবে না? মানে বিদেশ থেকে বাবা এনেছে, এই দেশের হিসাব করলে পুরো 50,000। কিরে কিরে, তুই কি অন্ধ নাকি রে? দেখতে পাস না তুই আমার কোটে কপি ফেললি? দাঁড়া দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। আমার কোনো দোষ নেই, আসলে কিছু বাচ্চাদের বাস্কেটবল নিয়ে দৌড়াতে গিয়ে আপনার কফিটা পড়ে গেল। এই এই কে রে তুই? তোকে তো আগে কখনো আমাদের কলেজে দেখিনি। আরে আরে, যে আমাদের কলেজে যে প্রত্যেক বছর গরিব ছেলে মেয়েদের কিছু সুযোগ দেওয়া হয় না, ও তাদের মধ্যে একজন। ও তাহলে ও ভিখারির দল, যাদেরকে যাদেরকে কলেজ দয়া করে অ্যাডমিশন দেয়। তাই তো ও এই কোট জীবনে দেখতে পায়নি। এই দেখ দেখ, ওর সোয়েটারে এসি লাগানো, ওই যে ফুটোগুলো দেখতে পাচ্ছিস না, ওইগুলো এসি। এই সোয়েটারে ফুটোওয়ালা ডিজাইন আমি প্রথম দেখলাম রে। চল তো চল, এবার আমরা ক্যান্টিনে গিয়ে একটু টমেটো স্যুপ খাই, শীতকালের এই খাবারের মজাই আলাদা। তিনু বিপুলের কথায় কান্না দিয়ে কলেজ থেকে বাড়ি চলে এলো। সে কলেজ থেকে ফেরার সময় দেখতে পেল বিপুল রাস্তায় একটি লোককে ধরে মারছে। এই
এই তুই জানিস আমি কে? হ্যাঁ, তোর তোর সাহস কিভাবে হলো যে তোর ঠেলা গাড়ি আমার গাড়ির সামনে আনার? হ্যাঁ, তুই জানিস আমি কার ছেলে? এক্ষুনি এক্ষুনি আমি তোর ব্যবসা বন্ধ করে দিতে পারি, জানিস? বাবু, বাবু আমাকে ক্ষমা করে দিন বাবু। বাবু আসলে অটোওয়ালাকে সাইড দিতে গিয়ে ভুল করে চলে এসেছি বাবু, আমাকে ক্ষমা করে দিন। একে তো ভুল করেছিস, একে তো ভুল করেছিস, আবার মুখে মুখে তর্ক করছিস। ঠান্ডায় তো ঠিক মতো দাঁড়াতেও পারছিস না, আবার তর্ক করছিস। আগে ঠান্ডায় ঠিক মতো দাঁড়াতে শেখ, তারপরে আমার সামনে লাগতে আসিস। বিপুল, বিপুল ওকে ওকে ছেড়ে দাও। ওর হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, ওকে ছেড়ে দাও। নাও, চলে এসেছে এক ভিখারির ছাপাই গাইতে আরেক ভিখারি। চল তো রোহিত, চল তো কোনো একটা ক্যাফেটেরিয়াতে গিয়ে একটু কফি খাই। মানে এই ভিখারিটা একদম মুডটাই খারাপ করে দিল। আমার সব পেয়ারা নষ্ট করে দিল। ধার করে টাকা নিয়ে এই পেয়ারাগুলো কিনেছিলাম, এখন আমি কি করব কিছুই বুঝতে পারছি না। ওরা আমার সব পেয়ারা নষ্ট করে দিল। বেচারা ঠেলাওয়ালার সমস্ত পেয়ারা সেখানে ফেলে দিয়ে বিপুল সেখান থেকে চলে গেল। আরে কি কষ্ট, কি কষ্ট এই গরিব মানুষটার। আসলে এর ক্ষতি করে ওরা কি লাভ পেল কে জানে। ধন্যবাদ ভাই, ধন্যবাদ। আজ তুমি না থাকলে হয়তো ওরা আমাকে মেরেই ফেলতো। তুমি তো ঠান্ডায় কাঁপছো, এই নাও তো, এই নাও, এই সোয়েটারটা পরে নাও। এ কথা বলে তিনু তার সোয়েটারটা গরিব লোককে দিয়ে দিল। আর দারিদ্রতার কষ্ট যে কতটুকু সেটা তিনু ভালো করেই বোঝে, কিন্তু ইচ্ছে থাকা সত্ত্বেও দরিদ্র তিনু ওই ঠেলাওয়ালার কোনো সাহায্যই করতে পারলো না। কিন্তু বিপুলের এইসব নিয়ে কোনো মাথা ব্যথাই ছিল না যে একটা মানুষ ঠান্ডায় কত কষ্ট করতে পারে। বিপুল এসব কিছু না ভেবেই ওই ঠেলাওয়ালার সমস্ত কিছু নষ্ট করে দিল। তিনু বাড়ি পৌঁছালে রামেশ্বরও বাড়িতে পৌঁছে যায়। তোমার সোয়েটার কোথায় দাদু ভাই? সকালবেলা তো দেখলাম তোমার গায়েই ছিল। দাদু ভাই, রাস্তায় একজন ঠান্ডায় কাঁপছিল, তাই আসলে ওকে দিয়ে দিয়েছি। কিন্তু দাদু ভাই, তোমার কাছে তো একটাই সোয়েটার। কোনো ব্যাপার না দাদু ভাই, এই নাও, তুমি এই সোয়েটারটা পরে নাও। আজ যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন এক বড়লোক বাবু রাস্তায় কম্বল আর সোয়েটার বিতরণ করছিল। উনি আমাকে এই কম্বল আর সোয়েটারটা দিল। কিন্তু কিন্তু দাদু, তোমার কাছেও তো কোনো সোয়েটার নেই, তুমি বরং এটাই পরে নাও। আরে না দাদু ভাই, আমার কাছে গত বছরের কালো জ্যাকেটটা আছে তো, আমার আমার ওটা দিয়েই চলে যাবে। রামেশ্বরের এভাবে সোয়েটার আর কম্বল পাওয়াটা কোনো আশ্চর্যজনক ঘটনা ছিল না, কারণ গ্রামে এমন অনেক মহৎ ব্যক্তি আছে যারা গরিব দুঃখীদের মাঝে সোয়েটার আর কম্বল বিতরণ করে। একদিকে তিনু ওই গরিব ঠেলাওয়ালাকে সোয়েটার দিলে, অন্যদিকে উপরওয়ালা তার দাদুকে কম্বল আর সোয়েটার পাইয়ে দিল। পরদিন তিনু কলেজে পৌঁছালে ডাক্তার বলেছে আরে বিপুল তো খুব অসুস্থ, ওর ঠান্ডা লেগে গেছে, আর 10 দিন পরে আমাদের এক্সাম। আরে আরে এমনিতেই যে ঠান্ডা পড়েছে, কি দরকার ছিল অত রাত ধরে পার্টি করার? আর ও তো মনে হয় দিল্লিতে একাই থাকে, ওর বাবা মা তো মনে হয় রাজস্থানে থাকে। কি কি বললে? বিপুলের ঠান্ডা লেগেছে আর ও একা থাকে? রোহিত, আমাকে তুমি একবার বিপুলের বাড়িতে নিয়ে যাও তো, ওকে যে সাহায্য করতে হবে। তিনু রোহিতের সাথে বিপুলের বাড়িতে পৌঁছিয়ে দেখলো তার অনেক ঠান্ডা লেগেছে এবং সাথে সাথে তার চোখও লাল হয়ে গিয়েছে। রোহিত, তিনু, তোমরা? আসলে আসলে তিনু বললো তোর সাথে নাকি ও দেখা করবে, তাই নিয়ে এলাম আর কি। তুমি তুমি একটু আরাম করো, আমি তোমার জন্য তুলসী আর আদা দিয়ে চা বানিয়ে আনছি, যাতে তোমার ঠান্ডাটা একটু কমে যায়। আহ, এই তুলসী আর আদা দেওয়া চা খেয়ে তো আমার শরীরটা একেবারে চনমনে হয়ে গেল রে। তিনু, আমি তোমাকে কত অপমান করেছি, তবু তুমি আমার এই বিপদের দিনে আমাকে সাহায্যটা করলে। আচ্ছা আচ্ছা হয়েছে, আচ্ছা আচ্ছা হয়েছে, এসব কথা না বলে তুমি একটু ঘুমানোর চেষ্টা করো তো, আমি তোমার জন্য একটু খিচুড়ি বানিয়ে নিয়ে আসি। তিনুর এমন ব্যবহার দেখে
বিপুল সত্যি মুগ্ধ হয়ে গেল, কারণ যে তিনুকে এত অপমান করেছিল সে তিনুই আজ তার এত সেবা করছে। পরের দিন বিপুল অনেকটাই সুস্থ হয়ে যায়, আর তার মা বাবাও তার সাথে দেখা করতে আসে। মা মা এই যে আমার বন্ধু তিনু, ওর জন্যই আজকে আমি এতটা এতটা সুস্থ। নয়তো আমি তো জানতামই না যে ঠান্ডা লাগলে কি করতে হয়। সোয়েটার আর জ্যাকেট পরেই ঠান্ডা কমানোর চেষ্টা করছিলাম, কিন্তু ও আমাকে তুলসী আর আদা দেওয়া চা খাইয়ে একদম সুস্থ করে তুলেছে। মা বাবা, তিনু তিনু অনেক ভালো। এইসব শুনে বিপুলের মা বাবা অনেক খুশি হলো, আর বিপুল কিছুদিনের মধ্যেই অনেকটা সুস্থ হয়ে গেল। সে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে শুরু করলো। তিনু একদিন বিপুলকে তার বাড়িতে নিয়ে গেল। তিনুর দাদুকে দেখে বিপুলের সিনেমা হলের সেই বাইরের ঘটনার কথা মনে পড়ে গেল, আর বিপুলের চোখে জল এসে গেল, যা হয়তো তার অনুতপ্ত ছিল, যার কারণে সে অনুতপ্ত হলো। গয়না নেবে গো, গয়না, সুন্দর সুন্দর পাথরের গয়না। কে নেবে গয়না? নিয়ে যাও সুন্দর সুন্দর গয়না। এভাবে চিৎকার করে করে যোগেশ গয়না বিক্রি করত। এই যে দাদা, এইদিকে আসুন, দাঁড়ান একটু। ও দাদা শুনছেন, আমি যে এক জোড়া বালা কিনবো। এই যে দেখুন দিদি, কোন জোড়া বালা আপনার পছন্দ হয়। এই সব পাথর আমার নিজের হাতে সংগ্রহ করা, আর এই সব গয়নাও আমি যে নিজ হাতে তৈরি করি। এই জন্যই তো আপনার গয়নাগুলো বেশ মজবুত হয় দাদা, আর গয়নাগুলো দেখতেও কিন্তু ভারী সুন্দর হয়। বলছি কি দাদা, আপনি এই সবুজ পাথরের বালাগুলো আমাকে দিন। আমার তো বেশ ভালো লেগেছে এই বালাগুলো। বলছি দাদা, এই বালাগুলোর দাম কত? বালাগুলো যেহেতু আপনার পছন্দ হয়েছে, তবে আপনি নিন দিদি, টাকা নিয়ে বাঁচবে না। আর তাছাড়া আপনি যদি টাকা না দিয়ে চুল দিতে চান, তবুও কোনো অসুবিধে নেই। আপনি চুল নেবেন দাদা? তবে আপনি বসুন, আমি এক্ষুনি নিয়ে আসছি। এই কথা বলে সুদীপা বাড়িতে চলে যায়, আর বাড়ি থেকে কিছু চুল এনে যোগেশকে দেয়। আর যোগেশ চুলগুলো ঝোলায় রেখে সেখান থেকে চলে যায়। অবশেষে আমি 101 জন মহিলার চুল জোগাড় করতে পারলাম। এবার শুধু নাগমণিটা জোগাড় করার পালা। একবার শুধু আমি নাগমণিটা হাতে পাই, এই 101 জন মহিলার চুল দিয়ে নাগমণিটা একবার পরাতে পারলেই নাগমণিটা আমার সব কথা শুনবে, আর আমি হব পৃথিবীর শ্রেষ্ঠ জাদুকর। এই কারণেই তো এতদিন থেকে আমি এরকম বেশ ধরে ঘুরে বেড়াচ্ছি। এসব কথা ভাবতে ভাবতে যোগেশ সেখান থেকে চলে যায়। আর দেখতে দেখতে অমাবস্যার রাত চলে আসে। এই রাতটার জন্যই তো আমি এতদিন থেকে অপেক্ষা করছিলাম। আজ নিশ্চয়ই নাগিন তার খোলস বদলাতে আসবে, আর সেই সুযোগেই আমাকে নাগমণি হাসিল করতে হবে। আর দেরি করা যাবে না, এবার তবে আমি বেরিয়ে পড়ি। জাদুই করি, নিয়ে যা আমাকে নাগিনের কাছে। এসব কথা বলে যোগেশ কড়িটা হাওয়ায় ভাসিয়ে দেয়। কড়িটা হাওয়ায় ভেসে ভেসে যেতে থাকে, আর কড়িকে অনুসরণ করে যোগেশও কড়ির পিছু পিছু জঙ্গলে চলে যায়। এরপর যোগেশ জঙ্গলে পৌঁছে গাছের আড়ালে লুকিয়ে পড়ে। আহ, ব্যথায় পুরো শরীর যেন জর্জরিত হয়ে গেছে আমার। এবার যে খোলস বদলানোর সময় হয়ে গেছে। এবার তবে আমাকে নাগমণিটা রেখে খোলস পাল্টাতে হবে। এরপর নাগিন তার নাগমণিটা পাশে রাখে, তারপর নাগিন তার খোলস পাল্টাতে শুরু করে। এই তো নাগিন খোলস পাল্টাতে শুরু করেছে। এই মোক্ষম সুযোগ, এই সুযোগেই নাগমণিটা হাতে নিতে হবে, কারণ নাগিন যে এখন খোলস পাল্টাতে ব্যস্ত। এসব কথা বলে যোগেশ পা টিপে টিপে নাগমণির কাছে যায়, আর নাগমণিটা নিয়ে দ্রুত পালিয়ে যায়। আর কিছুক্ষণ পরে নাগিনের খোলস পাল্টানো শেষ হয়ে যায়। ও বাবা, পুরো শরীরটা যেন আমার একদম চকচকে হয়ে গেছে। এবার তবে আমি নাগমণিটা আমার মাথায় পরে নেই। এগিয়ে আমার নাগমণিটা কোথায় চলে গেল? আমি তো নাগমণি এখানেই রেখেছিলাম, তবে নাগমণিটা কোথায় গেল?
এসব কথা বলে অস্থির হয়ে নাগিন তার মানুষ রূপ ধারণ করে। ঠিক তখনই নাগিনের দুই দাসী সেখানে চলে আসে। এই যে দাসীরা, আমার নাগমণি কোথায়? তোমরা কি দেখেছো আমার নাগমণিটা কোথায় হারিয়ে গেছে? রানীমা, আমরা তো আশেপাশেই পাহারায় ছিলাম। ওই, কাউকে তো দেখতেই পেলাম না। কে যে এসেছিল? তোদের দ্বারাই কিচ্ছুটি হবে না। এবার তবে আমাকে যা করার করতে হবে। হায় হায়, এ তো সেই কালো জাদুকর। হায় হায়, এবার তো দেখছি সর্বনাশের আর কিচ্ছু বাকি রইলো না। এবার আমি জাদুকরের কাছ থেকে আমার নাগমণিটা কি করে উদ্ধার করব? না, এবার দেখছি যা করার তোদেরকেই করতে হবে। আমাদের কি করতে হবে রানীমা? আপনি বলুন। নাগমণি উদ্ধার করার জন্য যে আমরা যে কোনো ত্যাগ স্বীকার করতে রাজি আছি। এরপর নাগিন তার দুই দাসী মোহিনী আর সোহিনীকে বুদ্ধি শিখিয়ে দেয়। আর সেই বুদ্ধি অনুযায়ী নাগিন দুটো হাঁড়ি নিয়ে আসে। এরপর মোহিনী আর সোহিনীকে ছোট্ট ছোট্ট বাচ্চায় পরিণত করে সেই হাঁড়ি দুটির ভেতরে রাখে। এরপর নাগিন দুই হাঁড়ি কন্যাকে নিয়ে নদীর ধারে যায় আর হাঁড়ি কন্যাদের নদীতে ভাসিয়ে দিয়ে সে চলে আসে। নাগমণিটা হাতে পেয়ে কি যে ভালো লাগছে। এবার এই নাগমণিটা নদীর জলে ধুয়ে একদম পবিত্র করতে হবে। আর নাগমণিটাকে আমায় সাবধানে রাখতে হবে, কারণ 7 বছর পর কৃষ্ণ পূর্ণিমার রাতে 101 জন মহিলার চুল দিয়ে নাগমণি পোড়ালে নাগমণি যে আমার সব কথা শুনবে। এসব কথা বলতে বলতে যোগেশ নদীর ধারে যায় আর গিয়ে দেখে দুই হাঁড়িতে করে দুটি কন্যা ভেসে আসছে। কি কাণ্ড! এই তো দেখছি দুই হাঁড়িতে ভাসা দুই কন্যা। কি সুন্দর দেখতে! এই বাচ্চা দুটোকে এভাবে কে ফেলে রেখে গেছে? আহারে, আমি বরং এই বাচ্চা দুটোকে আমার সাথে নিয়ে যাই। নাগমণিটা না হয় অন্যদিন ধুয়ে পবিত্র করে নেব। বাবা, কি সুন্দর ফুটফুটে দুটি কন্যা! আমি এদের দুজনকে নিজের মতো করে মানুষ করে তুলবো, জাদুবিদ্যাও শিখাবো। তারপরে এই দুই কন্যাকে আমি নিজের দাসী বানিয়ে রাখবো। এসব কথা চিন্তা করে যোগেশ দুই কন্যাকে বড় করে তুলতে থাকে। এভাবে দেখতে দেখতে 7 বছর কেটে যায়। আর 7 বছরে দুই কন্যা বেশ বড় হয়ে যায়। কন্যারা, তোরা তো জাদুবিদ্যায় দিন দিন পারদর্শী হয়ে উঠছিস। তবে আজ রাতেই আমি তোদের দুজনের জাদুর পরীক্ষা নেব। তোরা দুজন প্রস্তুত হ। ঠিক আছে পিতা, ঠিক আছে। আপনি যেমনটা বলবেন আমরা ঠিক তেমনটাই করব। তবে পিতা, আজ তো পূর্ণিমা রাত। আজকে রাত তো অনেক পবিত্র। তুই একদম ঠিক কথা বলেছিস মা। আর আজ রাতেই চুল দিয়ে নাগমণি পুড়িয়ে আমি নাগমণি শুদ্ধ করব। আর সেই কাজে তোরাই আমাকে সাহায্য করবি। এবার শুধু রাত হওয়ার অপেক্ষা। দেখতে দেখতে রাতও হয়ে যায়। আর রাত হতেই কৃষ্ণ পূর্ণিমার চাঁদ ওঠে। আর চাঁদ উঠতেই যোগেশ চুল ভর্তি একটি থলে আর নাগমণি নিয়ে আসে। মোহিনী, তুই এই ঝোলাটা নে। আর তোর কাজ হলো এই চুলে আগুন লাগানো। আর সোহিনী, তুই এই নাগমণিটা নে। তোর কাজ হলো জাদুর সেই আগুনে নাগমণিটাকে পোড়ানো। যোগেশের কথা মতো মোহিনী ঝোলা থেকে চুল বের করে। এরপর মোহিনী জাদু বলে সে চুলে আগুন ধরায়। আর সোহিনী নাগমণিটা আগুনের দিকে তাক করায়। আর অমনি আগুন ছিটকে গিয়ে যোগেশের গায়ে পড়ে। সাথে সাথে যোগেশের গায়ে আগুন ধরে যায়। আর ঠিক তখনই সেখানে নাগিন চলে আসে। এই দিনটার জন্যই তো আমি এতদিন ধরে অপেক্ষা করছিলাম। শয়তান জাদুকর, তুই আমার নাগমণি চুরি করেছিলি, তাই না? তাই তো আমি কৌশলে আমার দাসীদের তোর কাছে পাঠিয়েছিলাম। আর তুই কি না আমার দাসীদের জাদু শিখিয়ে মরণ ফাঁদ তৈরি করেছিস। এবার তবে তুই চলে মর। আর দাসীরা, চল, তোদেরকে এবার আমি পুরস্কৃত করব। নাগিনের কথা শেষ হতে যোগেশ পুড়ে একদম ভস্ম হয়ে যায়। হায় হায়, এগুলো কি মানুষের বাচ্চা?
মানুষের বাচ্চা আবার এত কালো হয় নাকি? মধ্যে আবার জলে ভেসে এসেছে এই খরস্রোতা নদীতে। এখন বুঝলাম এই কালো রঙের জন্যই হয়তো এদেরকে নদীতে ভাসিয়ে দিয়েছে। তবে তোরা যখন একবার আমার কাছে চলে এসেছিস, তখন আমি তোদের সন্তান স্নেহে আমার কাছে আগলে রাখবো। এই থেকে আমি তোদেরকে পরম যত্নে আগলে রেখেছি, জাদুবিদ্যা শিখিয়েছি। আমি তো চিরকাল তোদেরকে সন্তানই ভেবেছি। তবে এখন তো আমি অন্তিম সময়ে চলে এসেছি। তবে তোদের একটা কথা বলছি, মনোযোগ দিয়ে শোন। তা দুজন দেখতে অনেক কালো, সমাজের মানুষজনরা তোদের ভালো চোখে দেখবে না। তাই আমি তোদেরকে নিয়ে এতদিন নির্জন জায়গায় ছিলাম। আমি চলে গেলে তো তোরা আর এখানে থাকতেও পারবি না, আর মানুষ সমাজে যেতেও পারবি না। তাই আমি তোদেরকে দুটো পাখি বানিয়ে দিচ্ছি। তোরা হবি কথা বলা পাখি। তবেই যে লোকজন তোদের কদর করবে। মা, তুমি যা ভালো বোঝো তাই করো, কিন্তু মা, তুমি আমাদের ছেড়ে চলে গেলে তো আমরা বড্ড অসহায় হয়ে পড়বো। এগো মা, তুমি আমাদের এভাবে একা ফেলে চলে যেও না গো, আমরা যে বড্ড একা হয়ে যাব। পাগলি মেয়ে আমার, এমন করে কেন ভাবছিস বলতো? আর তাছাড়া জন্ম মৃত্যু সব তো বিধাতার হাতে। তাই আমার তো মরণকে ঠেকানোর কোনো উপায় নেই, তাই না? তবে আমি তোদের জন্য যা সিদ্ধান্ত নিয়েছি তা খুবই ভেবে চিন্তেই নিয়েছি। কিস বাছা, তোরা ভালো থাকবি। এসব কথা বলে বৃদ্ধা জাদুকর্ণী তার জাদু বলে দুই কালো কন্যাকে দুটো পাখিতে পরিণত করে দেয়। তখনই জাদুকর্ণী মারা যায়। আরে বোন, আজ থেকে আমরা দুজন যে এতিম, নিজের বাবা মায়ের খোঁজও জানি না। আর আশ্রয়ে আমরা এতদিন থেকে বড় হয়েছি, সেও আজ আমাদেরকে ছেড়ে চলে গেল। চল বোন, এবার আমরা মুক্ত আকাশে উড়াল দেই। পর ওরা দুই পাখি আকাশে উড়াল দেয়, আর উড়তে উড়তে তারা দুজন একটা গাছের ডালে গিয়ে বসে। বোন, আমি তো বড্ড ক্লান্ত হয়ে পড়েছি রে, খুব খিদে পেয়েছে আমার। কি খাওয়া যায় বলতো? এটা তো আমিও বুঝতে পারছি না রে বোন। উড়তে উড়তে মানুষের সমাজে এসে পৌঁছালাম। এখানে তো আগে কখনোই আসিনি, আর কাউকে চিনিও না। কাছে যে এখন খাবার চাইবো। ওই দেখ বোন, একটা লোক রুটি বিক্রি করছে। চল চল, ওই লোকটার কাছে গিয়ে দেখি একটা রুটি দেয় কিনা। কি সহজেই না তুই কথাটা বলে ফেললি। চেনা নেই জানা নেই ওই মানুষটা আমাদের কেন রুটি দেবে বলতো? থেকে বরং চল আমরা দুজন রুটি চুরি করে নিয়ে পালিয়ে যাই। তোতামনির কথা শুনে তোতামনিও রাজি হয়ে যায়। ওর দুজন রুটিওয়ালার কাছে যায়, আর হঠাৎই হীরামণি একটা রুটি নিয়ে পালিয়ে যায়। আর তোতামনি একটা রুটি নিতেই রুটিওয়ালা তোতামনিকে ধরে ফেলে। এই যে ধইরা ফেলাইছি, শয়তান পাখি, তোদের তো সাহস কম না দেখি। তোরা আমার এখানে আসছিস রুটি চুরি করতে, তবে আজ তো তোদের রক্ষা নাই। আমি তো রুটি নিয়ে পালিয়ে এসেছি, কিন্তু বোন তো সেই ধরাই পড়লো না। বোনকে বাঁচাতেই হবে। কাকু, তুমি আমার বোনকে ছেড়ে দাও না গো কাকু। হায় হায়, এখানে তো আরেকটা এসে জুটেছে। দাঁড়া, তোদের দুজনরে ধইরা ফেলাইছি। তোদের দুজনরে লইয়া এখন জমিদার মশাইয়ের কাছে যামু। এ কেমন কথা বাবু, আজকাল পাখিরাও চুরি করতে শুরু করেছে নাকি? তো সুন্দর পাখি দুটোকে আমি কি শাস্তি দেই বলো তো? চুরির শাস্তি তো 50 বেতের আঘাত। 50 বেতের বাড়ি খেলে তো পাখি দুটোর এত সুন্দর সুন্দর পালক ঝরে পড়বে, আর পাখি দুটো মারাও যেতে পারে। 50টা বেতের আঘাত? ও জমিদার মশাই, আমরা ইচ্ছে করে চুরি করিনি গো। তার যন্ত্রণা সহ্য করতে না পেরে চুরি করেছি। তাছাড়া রুটিওয়ালার কাছে রুটি চাইলেও তো উনি দিত না, তাই না? ও মা, এই পাখি দুটো দেখছি কথাও বলে রে। বলছে কি ও রুটিওয়ালা, আমি তোমাকে রুটির ক্ষতিপূরণ দিচ্ছি, তবুও আমি অত সুন্দর এই পাখি দুটোর শাস্তি দিতে পারবো না। বলি কি, ওরা দুজন আমার কাছেই থাক। এই নাও মুক্তোর মালাটা নাও রুটিওয়ালা, এটা বিক্রি করলে তোমার রুটির ক্ষতিপূরণ পেয়ে যাবে। বলছি কি জমিদার মশাই, আপনি বলছেন জন্যই নিচ্ছি, নইলে পাখি দুটোর কপালে আজ কি যে হতো। এই যে পাখি, তোরা দুজন আজ থেকে আমার এই প্রাসাদেই থাক। আমি তোদের খাঁচায় রাখছি না বলে আবার পালিয়ে যাস না বাবু।
না, আপনি কি যে বলেন না জমিদার মশাই, আপনার জন্যই তো রুটিওয়ালার কবল থেকে বাঁচলাম। জমিদার মশাই, আমাদের তো বড্ড ক্ষুধা পেয়েছে। ও এই কথা, দাঁড়া, আমি এক্ষুনি তোদের দানা দেওয়ার ব্যবস্থা করছি। আগে জমিদার মশাই, আমরা তো দানাকুটো খাই না, আমরা তো মানুষের মতোই ভাত রুটি এইসব খাবার খাই। আরে আরে, তাই নাকি? তাহলে তো ভালোই, জমিদার বাড়ির মজার মজার খাবার খেতে পারবি। তবে আমি ওসব খাবারই দিতে বলছি। এরপর জমিদার দাসীকে খাবার আনতে বলে, আর দাসী থালা ভর্তি মজার মজার খাবার নিয়ে আসে। হীরামণি ও তোতামণি মজা করে খাবার খায়। জমিদার বাড়িতেই বেশ আরাম আয়েসে দিন কাটাতে থাকে। আরে আরে গিন্নিমা, আপনি এখানে দাঁড়িয়ে সকলের আড়ালে চোখে জল ফেলছেন কেন? না কি হয়েছে গো গিন্নিমা? কি আর বলি বাবু, তোরা দুজন তো এখন এই ঘরের সদস্য হয়েছিস, তোদেরকে সত্যি কথা বলাই যায়, তবে তোরা যেন আবার কাউকে বলিস নে। না গিন্নিমা, আমরা কাউকে কিছুতে বলবো না। আপনি দুঃখের কথা আমাদের বলতে পারেন। ওরা সকলেই তো জানিস আমি নিঃসন্তান। বাপু, আমি কিন্তু বন্ধা নই, আমি দুটো কন্যা সন্তানের জন্ম দিয়েছিলাম। এই কন্যা দুটো কালো ছিল, আর তোদের জমিদার মশাই সকলের চোখের আড়ালে সেই কালো কন্যা দুটোকে জলে ভাসিয়ে দিয়েছিল। এখন অব্দি মেয়ে দুটোর কথা মনে পড়লে আমার চোখে জল চলে আসে। কি, তবে কি তোমরাই আমাদের বাবা মা? নদীর জলে ভেসে গিয়ে আমরা এক জাদুকর্ণীর কাছে গিয়ে পৌঁছাই। জাদুকর্ণী সন্তান রূপে আমাদের বড় করেন। মানেটা কি? আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না, সবটা আমাকে খুলে বলতে দেখি। পর হীরামণি আর তোতামণি আসল রূপে ফিরে আসে, আর সব ঘটনা জমিদার গিন্নিকে খুলে বলে। এসব কথা আড়াল থেকে জমিদার শুনতে পেয়ে সেখানে চলে আসে। চোখের জল ফেলতে ফেলতে বলে, গিন্নি, সন্তান হারিয়ে কি তুমি একাই কষ্ট পাচ্ছ? আমিও তো অনেক কষ্ট পেয়েছি, সেটা কাউকেই বুঝতে দেইনি। তবে ভুলটা আমি করেছিলাম। আমি সুন্দরের পূজারী হলেও এত বছর পর বুঝতে পেরেছি কাউকে গায়ের রঙের জন্য ছোট করতে নেই। তোরা আমার বুকে আয় মা, আমি আর তোদের হারাতে চাই না। কথা বলে জমিদার তার দুই কন্যাকে বুকে জড়িয়ে নেয়।